জি 24 ঘন্টায় বাংলা @5 নিয়ে আমি সব বসে আছি আপনাদের সঙ্গে। রবিবারের মধ্যে আরজি কর তদন্তের কিনারা না হলে সিবিআই তদন্ত। মৃতার বাড়িতে গিয়ে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেহভাজন সবাইকে ডাকা হবে, এমনটাই পুলিশ কমিশনার জানালেন। বক্তব্যে স্পষ্ট, তদন্ত এখনো শেষ হয়নি। অর্থাৎ সঞ্জয় রায় যে একমাত্র দোষী এ কথা বলার সময় কিন্তু এখনো আসেনি। পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তুলছেন ছাত্রছাত্রীরা, কিন্তু প্রশ্ন আরও আছে। এই সঞ্জয় রায় যে সিভিক হয়েও পুলিশের মতো সুযোগ সুবিধা পেত কার বদান্যতায়? 2 বছর আগে এই সঞ্জয়ের বিরুদ্ধে যখন বধূ নির্যাতনের অভিযোগ দায়ের হয়েছিল, কি ব্যবস্থা নিয়েছিল পুলিশ? অন্তঃসত্ত্বা ব্লাড ক্যান্সারে আক্রান্ত সঞ্জয়ের ওই অসুস্থ স্ত্রী, তার পরিবার যখন পুলিশের দৌড়ে দৌড়ে ঘুরছিল, তখন কোথায় ছিল পুলিশ? শীর্ষ কর্তারা কি জবাব দেবেন? পুলিশ কমিশনার জবাব দেবেন? ওই নির্যাতিতা মারা গিয়েছেন বিচার না পেয়ে। সেদিন ওই সঞ্জয়ের মতো বিকৃত মনস্কের বিরুদ্ধে যদি পুলিশ ব্যবস্থা নিত, তাহলে হয়তো আজ এই দিন দেখতে হতো না। অথচ আমরা কি দেখলাম? তারপরেও বহাল তবিয়তে ছিল সে। উল্টে বেড়েছিল পুলিশ মহলে দাপট। কোন ক্ষমতায় হাসপাতালের অন্দরে যখন তখন ওই ভোর রাতেও অবাধ যাতায়াত ছিল সঞ্জয়ের। মদ্যপ অবস্থায় রাত বিরেতে হাসপাতালে যাওয়ার সাহস সে পায় কোথা থেকে? হাসপাতালের নিরাপত্তা কর্মী যারা, তারা কি করছিলেন? তারা ঠিকমতো কাজ করেন? এই সঞ্জয়ের অবাধ যাতায়াতের গ্রিন সিগন্যাল দিতে তাদেরকে কে বলেছিল? হাসপাতালে এরকম সঞ্জয় কি আরও আছে? কারা জড়িত আর এই ঘটনায়? খুঁজে বের করতেই হবে, না হলে কাজ বন্ধ। সাফ হুঁশিয়ারি চিকিৎসকদের। অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশকে এখান থেকে সরানো হোক। আই হ্যাভ রিমুভড হিম। আপনার কিছু মার্ক আছে, ঠোঁটে, গালে, গলায় কিছু মার্ক আছে। আমার মেয়েকে ফোন করেছে। চশমাটা ভেঙে গেছে, গায়ে কোনো ইয়েই ছিল না, কাপড় ছিল না কোনো। সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার, পুলিশের যে ওয়েলফেয়ার কমিটি তার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিল। এই মুহূর্তে সঞ্জয় রায়ের বাড়িতে আমরা এসেছি। সামনে যে ঘর, এটাই হচ্ছে সঞ্জয়ের ঘর। ধৃত সঞ্জয়ের শ্বশুর বাড়িতে জি 24 ঘন্টা এক্সক্লুসিভ। একটা বিয়ে লুকিয়ে আরো একটি বিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক শিবব্রত বন্দ্যোপাধ্যায়, রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়, রয়েছেন বিজেপির অরিজিৎ মুখোপাধ্যায় এবং তৃণমূলের জুই বিশ্বাস। আমরা আলোচনায় আসার আগে যে মিছিল চলছে এখনো পর্যন্ত এই ঘটনার প্রতিবাদে, ছাত্রছাত্রী রয়েছেন, চিকিৎসক রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, বিশিষ্টরা রয়েছেন। সৌমেন রয়েছেন সরাসরি এমজি রোড থেকে আমাদের সঙ্গে। সৌমেনের কাছে চলে যাব। সৌমেন, দেখো, তোমাকে আমি যেই ছবি দেখাবো এই মুহূর্তে মহাত্মা গান্ধী রোডের কাছে আমি মিছিল রয়েছে, এবং যেই ছবি দেখাবো সাম্প্রতিক সময়ে যে ছবি কিন্তু শহরবাসী দেখেনি। আজকে যেই ছবি উঠে আসছে, আমি তোমাকে বলবো যে সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষ কিন্তু আজকে মিছিলে অংশগ্রহণ করেছে, এবং তার পাশাপাশি ছাত্রছাত্রীরা, উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ছাত্রছাত্রীরা পথে নেমেছে, এবং তাদের সকলেই তারা কিন্তু যেটা দাবি করছে যে বিচার যেন সঠিক হয় এবং দোষী দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে কিন্তু তারা আজকে এই মিছিলে অংশগ্রহণ করেছে। এবং আমি কয়েকজনের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আজকে মিছিলে কি দাবি নিয়ে? আমরা বেসিক সিকিউরিটি চাই, এবং যে ঘটনাটা ঘটেছে, একটা জঘন্য অপরাধ ঘটেছে, এই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়। এটা এই বেসিক দাবিগুলো নিয়ে আমরা আজকে এসেছি। একদমই অনেক ধন্যবাদ সৌমেন। এই বেসিক দাবি, এ তো সাধারণ দাবি। এই আলাদা করে দাবির মতন কোনো বিষয় নয় যে স্বাস্থ্যকর্মীরা তারা নিরাপত্তা পাবেন, ন্যূনতম নিরাপত্তাটুকু পাবেন। কিন্তু যে ঘটনা ঘটে গেছে মর্মান্তিক, এবং রোববারের মধ্যে যদি কিনারা না করতে পারা যায় তাহলে তদন্তভার সিবিআইকে। আরজি কর কাণ্ডে পুলিশকে সময়ে বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী। ধর্ষণ ও হত্যাকাণ্ডের পিছনে হাসপাতালেরই ভেতরের কেউ কি আছেন? নিহত চিকিৎসকের মা বাবার সঙ্গে দেখা করার পর পুলিশকে এই দিকটাও খতিয়ে দেখতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরজি করে তরুণী ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। কলকাতার পাশাপাশি জেলায় জেলায় সরকারি হাসপাতালগুলিতে কর্মবিরতির ডাক দিয়ে আন্দোলনে রেসিডেন্ট ডাক্তাররা। পুলিশি তদন্ত নিয়েও খুশি নন আন্দোলনকারীদের একটা বড় অংশ। এই পরিস্থিতিতে রাজ্য যে সিবিআই তদন্তের বিরুদ্ধে নয় তা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তদন্ত শেষ করার জন্য পুলিশকে রীতিমতো সময় বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী। সাফ জানালেন, আগামী রবিবারের মধ্যে পুলিশ কিনারা করতে না পারলে সিবিআইয়ের হাতে তদন্তভার তুলে দেবে রাজ্য। আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে, আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। তার কারণ হচ্ছে আমার এতে কোনো পাওয়ার লেনা দেনা কিছু নেই। এদিন কলকাতা ও ব্যারাকপুরের পুলিশ সুপারকে নিয়ে নিহত ডাক্তারের বাড়িতে যান মুখ্যমন্ত্রী। তার মা বাবার সঙ্গে মিনিট ৪৫ কথাও বলেন। নির্যাতিতার বাড়ি থেকে বেরিয়ে ফের দোষীদের ফাঁসির দাবিতে সরব হন মুখ্যমন্ত্রী। এরপরেই তদন্তের জন্য পুলিশকে সময় বেঁধে দেন। যদিও একাধিক ঘটনার প্রসঙ্গ টেনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সাফল্যের হার মনে করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাপসী মালিককে যখন খুন করে হত্যা করা হয়, ধর্ষণ করে, আজ পর্যন্ত বিচার হয়নি। নন্দীগ্রামে যখন 14 জন গুলিতে মারা যায় বা 10 জন হারিয়ে যায়, আজও তারা ফিরে আসেনি। এই কেসগুলো সব সিবিআইয়ের হাতে ছিল, রিজাউনের কেসও ছিল, একটা কেসেরও বিচার হয়নি। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল প্রাইজ চুরি হয়েছিল, সেই কেসটাও ছিল, মানুষ কোনো বিচার পায়নি। পুলিশকে আমি বলেছি, বাবা মাও যেটা আমাকে বলেছেন, যে ওদের ভেতরেই কেউ আছে, যদি ভেতরে কেউ থাকে, কারো প্রতি সন্দেহ হয়, যারা ছিল, যারা ওর বন্ধু বান্ধব, তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে, এবং যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে তাকেও ডেকে কথা বলবে। যদিও পুলিশ বা সিবিআই নয়, বিচার বিভাগীয় তদন্তের দাবিতেই অনড় আন্দোলনকারী চিকিৎসকরা। কয় রবিবার? এত দেরি কেন? এটা তো নর্মাল কেস নয়, সাধারণ ঘটনা নয়, তাহলে এত দেরি করার আমরা কখনোই পক্ষপাতী নয়। যা হচ্ছে যা হবে সেটা অতি দ্রুত, আমরা তো চাইছি জুডিশিয়াল ইনকোয়ারি করুক। আজকে সিবিআই, পুলিশ, প্রশাসন এইগুলোর মধ্যে দিয়ে একটা বায়াসনেস থেকেই যাবে, এই আমরা আশঙ্কা করছি। ফলে আমাদের দাবি, অবিলম্বে উচ্চ বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সিবিআই তদন্ত নিয়ে মুখ্যমন্ত্রীর অবস্থানে চক্রান্তের গন্ধ পাচ্ছেন বিরোধীরা। সিবিআইকে দিলে এখনই দেওয়া উচিত। 7 দিন পরে সমস্ত তথ্য লোপাট করে উনি সিবিআইকে দেবেন? নির্লজ্জ একজন মুখ্যমন্ত্রী। তার ভাইপোকে দিয়ে তিনি বলাচ্ছেন যে এদের এনকাউন্টার করে উড়িয়ে দেওয়া উচিত। আসলে ওরা আসল সত্যকে আড়াল করতে চাইছেন। মুখ্যমন্ত্রী যদি ওদের টাকার প্রলোভন না দেখিয়ে থাকেন, আমি বিস্মিত হব। আমরা রোববার অবধি অপেক্ষা করতে চাই এবং দেখতে চাই যে কি সত্য পুলিশ সামনে নিয়ে আসছে, তারপরে এই বিষয় নিয়ে আমরা আমাদের প্রতিক্রিয়া জানাবো। তবে প্রথম থেকে আমরা দাবি করেছি সিবিআই তদন্ত এবং স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, সেই জায়গায় কিন্তু আমরা এখনো দাঁড়িয়ে রয়েছি। আরজি কর তদন্তের গতি প্রকৃতি নিয়ে এদিন নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, এই বৈঠকেও দোষীদের দ্রুত গ্রেফতারির ওপর জোর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় অরূপের সঙ্গে বরুণের রিপোর্ট, জি 24 ঘন্টা। ডক্টর বন্দ্যোপাধ্যায়, ইনিশিয়ালি আপনার কি মনে হয় যে কোথাও গিয়ে কি একটা তদন্তে একটু হলেও ঢিলে ঢালা বা গাফিলতি কিছু হলেও আপনার মনে হচ্ছে যে ঠিকঠাক হচ্ছে না? দেখুন, এটা তো বলা খুব মুশকিল, কারণ এটার তো আমি বিশেষজ্ঞ নই। আমাদের শুধুমাত্র পর্যবেক্ষণের উপরেই নির্ভর করতে হচ্ছে। তো একটা ঘটনা ঘটেছে, কিন্তু এই জায়গা থেকেই ডক্টর বন্দ্যোপাধ্যায়, চিকিৎসক শ্রেণীর একাংশ, জুনিয়র ডাক্তাররা তারাই এই অভিযোগ তুলছেন যে তদন্ত ঠিক মতো হচ্ছে না। না, সেটা 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 তো একটা পারসেপশন হতেই পারে, এবং সেটা যদি আমরা 100 জন ডাক্তার বলে নয়, ডাক্তার অডাক্তার সকলকে যদি জিজ্ঞেস করা হয়, তাহলে অনেকেরই ধারণা হবে, এবং খুব স্বাভাবিক কারণে এই ধারণা হবে যে এটার মধ্যে আরো অনেক কিছু আছে, অনেকে আছে বা কারা আছে, এবং সেটা পুলিশ, সিবিআই, বিচার বিভাগীয় তদন্ত যেটাই হোক না কেন একটা হবে। তবে একটা ময়না তদন্ত হয়েছে, তারপরে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সেস কালেক্ট করছে, তো ন্যাচারালি সবকিছু একটা প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে।
তো এটা আরো ফাস্ট হলে হয়তো আরো ভালো হতো, কিন্তু সবকিছু এটা তো একটা মানে নৃশংস ঘটনা, এবং এটা আমাদের ক্রিমিনাল অ্যাক্টিভিটির মধ্যে হাইয়েস্ট ক্রিমিনাল অ্যাক্টিভিটি। তো সেখানে এভিডেন্স গুলো ফর এ ক্রিমিনাল বা অর এগেইনস্ট এ ক্রিমিনাল একদম পারফেক্টলি কালেক্ট করতে হবে যারা বিষয়টা দেখছে। একদমই, সুতরাং একেবারে কোনো জায়গায় ছিদ্র থাকা চলবে না। ঠিক, একদমই সত্যজিৎ বাবু। এখনো পর্যন্ত মানে পুলিশের দিক থেকে আমি যদি দেখি, যেদিনকে ঘটনা ঘটলো পুলিশ কমিশনার ঘটনাস্থলে গেলেন, পুলিশের তৎপরতা চোখে পড়লো, তারপরে পুলিশের তরফ থেকে জানানো হয় এবং তারপরে খুব তাড়াতাড়ি গ্রেফতার করা হলো। কিন্তু তারপরে এই অভিযোগটা সামনে আসতে শুরু করলো যে কোথাও গিয়ে যেন দোষীদের আড়াল করার একটা চেষ্টা চলছে। এই পারসেপশনটা কেন তৈরি হলো বলে আপনার মনে হচ্ছে? অ্যাকচুয়ালি দেখুন, এই ক্রাইমটা তো খুব নৃশংস ক্রাইম এবং খুব বিভৎস হত্যাকাণ্ড। একটা মহিলা ডাক্তারকে তাকে রেপ করার পর খুন করেছে, কিংবা খুন করে রেপ করেছে, দুটোর মধ্যে একটা হতে পারে। তো এইটা সাধারণভাবে অনেক দিন পশ্চিমবঙ্গ এবং কলকাতার লোকেরা দেখতে পায়নি। সুতরাং এই ক্রাইমটার জন্য সবাই হতচকিত হয়েছে। তিনি কোথায় ধর্ষিত এবং খুন হয়েছেন, না সেই হাসপাতালের মধ্যে এবং সিকিউর জায়গায়। এটা হচ্ছে সেই জন্য এত বেশি ক্ষুব্ধতা বেড়েছে। দুটো তিনটে কথা বললে খুব ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, এনাদের যে দাবি রয়েছে যেটা বেসিক সিকিউরিটি, সেটা কিন্তু সবারই দাবি, আপনারও দাবি, সাবামর জনগণের দাবি। অবশ্যই সেই বিষয়ে আসবো, অবশ্যই বলছি। এখন ইনভেস্টিগেশন চ্যাপ্টারে বলি, দেখুন যেই ইনভেস্টিগেশন চ্যাপ্টারে দু একটা কথা বলে রাখলে হবে। সেটা হচ্ছে দেখুন, প্রফিউজ পরিমাণে যে ব্লিডিংটা হয়েছে সেখান থেকে ব্লাড স্টেইন এবং অন্যান্য সোয়াব, ভ্যাজানাল সোয়াব সেগুলো কালেকশন করা হয়েছে। সেগুলো এফএসএল এ পাঠানো হয়েছে। হেয়ার কালেকশন করা হয়েছে, সেগুলো পাঠানো হয়েছে। ওয়্যারিং অ্যাপারেল সেগুলো পাঠানো হয়েছে। এখন একটু সময় দিতে হবে, কারণ এফএসএলটা বন্ধ ছিল, রবিবারটা বন্ধ ছিল। সুতরাং আজকাল রিপোর্ট পেতে সময় একটু সময় লাগছে, দু একদিনের মধ্যে। তাহলে যদি রিপোর্ট পেতে সময় লাগে, তাহলে দুরকম সিমেন্ট স্যাম্পেল পাওয়া গেছে, এই যে বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আসছে, এটা তো পোস্টমর্টমে পাওয়ার কথা নয়। না না, পোস্টমর্টমে এই বক্তব্যের যৌক্তিকতা নিয়ে একটা প্রশ্ন আছে। এগুলো সব ভুয়ো খবর। এই যে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে খবরগুলো রটানো হচ্ছে, 2-3 জনের সিমেন্ট পাওয়া গেছে, বডিটা ঝুলন্ত অবস্থায় ছিল, পুলিশ গিয়ে খবর দিয়েছে যে সুইসাইড, এগুলো একটাও নেই। বডিটা ঝুলন্ত অবস্থায় ছিল না। পুলিশ গিয়ে কোনোদিনই খবর দেয়নি যে আপনার মেয়ে সুইসাইড হয়েছে। মেয়ের বাবা, তিনি নিজে টিভির সামনে বলেছেন, সাংবাদিকদের সামনে, যে আমাকে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট উনি বলেছেন যে হাসপাতালের কর্তৃপক্ষ, পুলিশ বলেনি। আমি এই জায়গা থেকেই আমি আসবো, আমার একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, আমি আসবো আবারও। কারা রটাচ্ছে এই ধরনের খবর, কারা সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়াচ্ছে? এবং মাত্রাটা এমন হয়েছে, আজকে ছাত্র সংগঠন যখন তারা সাংবাদিকদের মুখোমুখি বলছেন, তারাও বলছেন দয়া করে গুজব ছড়াবেন না। গুজব ছড়িয়ে তদন্ত বিভ্রান্ত করার চেষ্টা করছে কি? কারা করছে, কারা রয়েছে এর পেছনে? আমরা উত্তর খুঁজবো, জুইদির কাছে আসবো, অরিজিতের কাছে আসবো। একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন। আমি সরাসরি জুই বিশ্বাসের কাছে আসবো। জুইদি, আমরা সোশ্যাল মিডিয়ায় একটা প্রশ্ন রেখেছিলাম বাংলা@5-এ, যেরকম সাধারণ মানুষ আমরা মতামত চাই। এই গোটা বিষয়ে তদন্তে কি পুলিশের গাফিলতির বিষয়টা উঠে আসছে? অধিকাংশ মানুষ বলছেন হ্যাঁ, পুলিশি গাফিলতির বিষয় উঠে আসছে। ফেসবুক পেজে লাইভ চলছে আমাদের জুইদি, ইউটিউবে লাইভ চলছে, সেখানে কমেন্ট সেকশনে যদি আপনি যান, সেখানে সাধারণ মানুষের সরকার বিরোধী সমালোচনা, পুলিশের ভূমিকার সমালোচনা, সরকারের প্রতি, প্রশাসনের প্রতি। এই ইস্যুতে এত অবিশ্বাস কেন বলে আপনার মনে হয় জুইদি? সব্যসাচী, আমি প্রথমেই বলি যে এই ঘটনা অত্যন্ত বর্বরচিত একটি ঘটনা। এই ঘটনাকে কোনোভাবেই আমার মনে হয় না এটাকে ছোট করে কোথাও দেখার কোনো স্কোপ আছে। পুলিশ থেকে শুরু করে যারাই এর সঙ্গে যুক্ত থাকুক না কেন, এই কলেজের ভেতরে যারা রয়েছেন তারা, সেটি ইন্টার্ন হোক, ডক্টর হোক, বা যেই থাকুক না কেন, এর পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। আজকে মুখ্যমন্ত্রী সে কথাই বলেছেন যে দেখুন, পুলিশকে আপনারা জানান, কারোর উপরে যদি কোনো সন্দেহ হয়, সেখানে কলেজের ভেতরের লোক হোক, কলেজের বাইরের লোক হোক, সেটা যদি সম্পূর্ণ আমরা জানতে পারি, তাহলে আমাদের পক্ষেও তদন্ত করা সম্ভব। সেটা প্রথম দিনই মুখ্যমন্ত্রী বলেছিলেন দরকার হলে পরিবার সিবিআই তদন্ত করতে পারেন, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আমরা দেখলাম যে মৃত ছাত্রী, মানে যিনি মারা গেলেন, তার পিতাও নিজে বলেন মুখ্যমন্ত্রীর প্রতি ভরসা রয়েছে, তার তদন্তের প্রতি ভরসা রয়েছে, এবং তিনি সম্পূর্ণভাবে সহযোগিতা যা যা প্রয়োজন হবে। তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু আজকে আমাদের সবার দাবি এক, যে এর পেছনে এই ঘটনা, নৃশংস ঘটনার তাদের ধরতে হবে, সে যেই থাকুক না কেন। যদি কারোর ভরসা
কম থাকে, তাহলে সেটাও আবার আমার মনে হয় পুলিশেরই দায়িত্ব নিতে হবে, যে বাংলার মানুষের সেই আস্থা ফিরিয়ে আনতে হবে, যে তাদের কোথাও কোনো মানুষের জন্য কোথাও ইনসিকিউর না ফিল হয়, মহিলাদের জন্য কোনো ইনসিকিউর ফিল না হয়। আজকে যে এই ধরনের একজন সাইকো ক্রিমিনাল, ব্রন ক্রিমিনাল, যেটা আমরা বারবার দেখতে পাচ্ছি, তিনি অবাধে ঘোরাফেরা করতে পারলেন কি করে, সেটা একটা প্রশ্ন। নিরাপত্তা রক্ষীরা যারা ওখানে ছিলেন তারা কেন ওনাকে জিজ্ঞাসাবাদ করেননি, এটা যেমন একটা তদন্তের বিষয়। তেমন আবার এই ধরনের সাইকো পেশেন্ট আজকে ডাক্তার বলে না, যে কোনো মহিলা যে কোনো জায়গায় এই ঘটনা ঘটতে পারে। এই ধরনের ক্রিমিনালরা সমাজে ঘোরাফেরা সর্বত্র করে। আমাদের দেখতে হবে যে এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না ঘটে, তার এমন একটা পানিশমেন্টের দরকার। একটা এক্সাম্পলারি বলছিল আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, মুখে বললে হবে না, কেন্দ্রীয় সরকার বিল নিয়ে আসুক। আজকেও তো মধ্যপ্রদেশে একটি রেপিস্ট মেয়েকে জোর করে তাকে আবশ্যনের চেষ্টা হয়েছে, আমরা কিছুক্ষণ আগে নিউজে দেখলাম। এই ঘটনা সারা দেশে ঘটছে। এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয়, এই করতে গিয়ে আজকে 5 বছর 6 বছর পর কেউ সাজা পাচ্ছে, কেউ অপরাধী বিলকিস বানু সাজা পেয়ে যাচ্ছে। আমরা চাই বিল আনুক কেন্দ্রীয় সরকার, তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা রাজনৈতিক দল তার সমর্থন করবে। যদি আপনার বক্তব্য শুনলাম, একটাই কথা বলতে চাই, যে রাজ্যের শাসক দলের সর্বোচ্চ নেত্রী একসময় ধর্ষণকে ছোট ঘটনা বলে অভিহিত করেছিলেন, সেই রাজ্যে যে এই সমস্ত ঘটনা ঘটবে এটা তো স্বাভাবিক বলে সাধারণ মানুষ মনে করছে। কিন্তু প্রশ্নটা সেখানে নয়, প্রশ্নটা অন্য জায়গায়। খুব আমি আপনার সময় ডিস্টার্ব করিনি, একটু শেষ করে নিই। প্রশ্নটা খুব সিগনিফিকেন্ট। সেটা হচ্ছে, যে রাজ্যের আপনি এক্ষুনি বললেন যে ভারসাম্যহীন বা তিনি সুস্থ নন, তাহলে তাকে প্রশাসনিক জায়গায় যে অভিযোগটা উঠছে তিনি একজন সিভিক, তাকে প্রশাসনিক স্তরে অ্যাপয়েন্টমেন্টটা কে দিল? কোন সরকারের পুলিশ দিল? সেকেন্ড কোশ্চেন, আজকে প্রশাসনিক প্রধানরা তদন্তের আগেই বিতর্কিত স্টেটমেন্ট দিয়ে দিচ্ছেন। কোন অদৃশ্য প্রভাবশালীর হাত রয়েছে এই সিভিকের মাথায়? সেটাকে কি আড়াল করার চেষ্টা চলছে? এই প্রশ্ন কিন্তু উঠছে। এবং আরেকটা প্রশ্ন আমি ছোট্ট করে বলে দিই, সেটা হচ্ছে, রাজ্যের প্রশাসনিক প্রধান যখন বলেন যে আমি রবিবারের মধ্যে না হলে আমি সিবিআইকে দিয়ে দেবো, তার মানে রবিবার পর্যন্ত এই প্রশ্ন মানুষের মনে উঠছে, এটা কি এভিডেন্স ট্যাম্পারিং এর কাজ চলছে? কারণ যে রাজ্যের প্রশাসনিক প্রধান নিজের ইন্টেলিজেন্সের উপর ভরসা রাখতে পারেন না, সেই রাজ্যের সাধারণ মানুষ কি করে রাজ্য পুলিশ ও প্রশাসনিক ব্যবস্থা নিয়ে বিতর্ক চলবে। কিন্তু প্রশ্ন একটাই, যে নিরাপত্তা, ন্যূনতম নিরাপত্তার দাবিরা স্বাস্থ্যকর্মী করছেন, এই ঘটনার পরে যা জোরদার হলো, সেটা করতে হচ্ছে কেন? এতদিনে দেওয়া গেল না কেন? এই প্রশ্ন নিয়ে ফিরবো একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। নিরাপত্তা নেই, ন্যূনতম নিরাপত্তার দাবিতে চিকিৎসকদের এই আন্দোলন কিন্তু আজকের নয়, এর আগেও আমরা দেখেছি। আমি শিবব্রত বাবুর কাছে যাব, ডক্টর বন্দ্যোপাধ্যায়। এই আন্দোলন তো আগেও আমরা দেখেছি, ন্যাশনালে যখন ঝামেলা হয়েছিল, চিকিৎসক নিগ্রহের অভিযোগ উঠেছিল, বারবার তারা দাবি করে থাকেন। আপনার কি মনে হয় এখনো পর্যন্ত এই গাফিলতিটা রয়ে গেছে? যদি থেকে থাকে, সেটা কতটা নিরাপত্তার ফাঁকফোকর রয়ে গেছে? স্বাস্থ্যকর্মীরা যারা রয়েছেন তারা নিজেদের কতটা এই পরিস্থিতির মধ্যে নিজেদের নিরাপদ বলে মনে করতে পারছেন না? আমি গতকালও আপনাদের একটা প্রতিবেদনে বলছিলাম যে কথাটা, যে যতগুলোই ক্যামেরা আপনি বসান, যতই আপনি পুলিশকে দিন, এটা কি সম্ভব বাস্তব যে একটা আরজিকর, একটা এনআরএস, এরকম একটা বিশাল হসপিটাল যেখানে একটা বিরাট কর্মযজ্ঞ চলছে, সেখানে একটা প্রতিটা লোকের জন্য ডাক্তার, নার্স, সেখানে যারা জিডিএ স্টাফ রয়েছে, পেশেন্ট পার্টি, প্রত্যেকের সুরক্ষার জন্য পুলিশ দিয়ে সম্ভব? এটা কিন্তু সম্ভব নয়। শুধু এটা দিয়ে সম্ভব নয়, ডেফিনেটলি সেটার একটা সিকিউরিটি নজরদারি, সেটার একটা বেসিক প্রসেস তো রাখতেই হবে। কিন্তু যে জিনিসটা করতে হবে সেটা আমার মনে হয় যে হাসপাতালের মধ্যে আবহাওয়াটা ঠিক করতে হবে। হাসপাতালের মধ্যে যেন এমন একটা আবহাওয়া তৈরি করা হয় যে আবহাওয়াতে আমরা নিজেদেরকে নিরাপদ বোধ করি। আমি গতকালও আপনাদেরকে যে কথাটা বলছিলাম, আজ থেকে 30 বছর আগে, নিশ্চয়ই সমাজ পরিবর্তিত হয়েছে, কিন্তু 30 বছর আগে কোনো ক্যামেরা ছিল না। আমরা যখন ডিউটি করতাম তখন হাসপাতালের মধ্যে, আমি তো কোনোদিন খুব একটা পুলিশ টুলিশ দেখিনি, ওই গেটে একটি দুটি লাঠি হাতে থাকতেন। তো সেটা একটা আবহাওয়া ছিল, যে আবহাওয়াতে আমরা নিরাপদ বোধ করি। সেখানে কোনো ডাক্তারিতে ছেলে মেয়ে এরকম কোনো জেন্ডার ভাগ ছিল না। আজকে আমাদের পরিবারে যখন একটা ছেলে মেয়ে বড় হয়, তখন ছেলে মেয়ে এরকম শব্দকে আমরা
শুনে তো অভ্যস্ত নই। সুতরাং রাতে যার ডিউটি পড়বে সে ডিউটি করবে, সে ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। নিরাপত্তা ছেলের জন্যও যা, মেয়ের জন্যও যা। কিন্তু হাসপাতালে ঢুকলে আমার ভয় লাগে, হাসপাতালে রাত্রে ডিউটি দিতে গেলে ভয় লাগে, হাসপাতালে আমি কোনো একটা ফ্লোরে ক্যামেরা না থাকলে সেই ফ্লোরে অ্যাক্সেস করতে পারবো না। এই পরিস্থিতি কেন থাকবে হাসপাতালে? এই পরিস্থিতি তো একদমই কখনো থাকার কথা নয়। তাহলে আমাদের আসলে রুট প্রবলেমটা ধরতে হবে যে হাসপাতালে এই ধরনের আবহাওয়াটা তৈরি হচ্ছে কেন? কোনো দালাল চক্র বা কোনো কিছু লোকের তাদের সুবিধার জন্য এইরকম একটা আবহাওয়া সৃষ্টি করে কিছু কিছু কোণকে অন্ধকারময় করে রাখা হচ্ছে। সেই লোকগুলোকে চিহ্নিত করে তাদেরকে সেখান থেকে হাঁটিয়ে দিলে তবে ওখানে একটা সুস্থ পরিবেশ আপনার তৈরি হবে। ঠিক, পরিবেশটা ঠিক না হলে হবে না। আমি এই জায়গা থেকেই জুইদির কাছে আসবো। তাহলে এইটা একটা বিষয় সামনে উঠে আসছে যে হাসপাতালগুলোতে একটা অসুস্থ পরিবেশ তৈরি হচ্ছে, সেই জায়গা থেকে একটা নিরাপত্তার অভাব। ঠিক কি ভুল তো আপনি বলবেন, এবং এটার জন্য দায় কার? কাউকে না কাউকে তো জুইদি দায় নিতে হবে। এরকমও একটা বিষয়ের সামনে ঘোরাফেরা করছে। জুইদি, আপনি ঠিক না ভুল বলতে পারবেন যে এই আরজিকর ইস্যুতেও বিশেষ করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব, এবং সেই দ্বন্দ্বে নানান রকম মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে, সেখান থেকেও বিভ্রান্তি ছড়াচ্ছে, এই বিষয়ও সামনে আসছে। খুব বেশি কি রাজনীতি ঢুকে যাচ্ছে বলে মনে হচ্ছে জুইদি? উপসেচি, প্রথমেই আমি বলি যে কথা ডক্টরবাবু বললেন যে হ্যাঁ, আবহাওয়াটা নিশ্চয়ই একদম 100% ঠিক যে আবহাওয়াকে তৈরি করতে হবে। সব জায়গায় আমাদের যে সিসিটিভি ঘোরাটোপের মধ্যে থাকতেই হবে এরকম কোনো মানে নেই। আজকে হসপিটাল কেন, আজকে যে কোনো জায়গাতেই মহিলারা বিচরণ করতে পারেন, যাতে আমাদের সেই আবহাওয়াটা আমাদের তৈরি করে। সরকারি হাসপাতালে যেই বা যারা ঢুকছে এবং তারা ঢুকছে সেখানে কেন আইডি কার্ড ছাড়া ঢুকবে, কিসের জন্য ঢুকছে, সেগুলো নিশ্চয়ই আরো নিরাপত্তা খতিয়ে দেখবে। যারা সিকিউরিটির দায়িত্বে আছেন যে এজেন্সি, তাদের সেটা দেখার ছিল, তারা দেখেননি, গাফিলতি তাদের হয়েছে, সেখানে নিশ্চয়ই তাদের রেসপন্সিবিলিটি নিতে হবে যারা অবাধে একজন বিচরণ করতে পারেন। এবং আমার মনে হয় যেটা, সেটা যে বিজেপির যে মুখপাত্র তিনি বললেন ঘটনা বলেছে মুখ্যমন্ত্রী, তো আমার মনে হয় যে দেখুন, প্রত্যেকটা ঘটনার কিন্তু আলাদা আলাদা, এটার সঙ্গে কিন্তু ওই সম্পর্ক নেই আর অন্য কোনো ঘটনা। এখানে যখন সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স যখন বলছে যে সিসিটিভি বলছে যে কাউকে ঢুকতে দেখা যাচ্ছে এবং কিছুক্ষণ পরে তাকে বেরিয়ে যেতে দেখা যাচ্ছে, হেডফোন পড়ে আছে সেই জায়গায়, তো আজকে কিন্তু সেখানে যখন প্রমাণ পেয়ে যাচ্ছি আমরা হাতে, তখন কিন্তু তাকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা হচ্ছে। এটা কিন্তু উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ বা কোনো বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারের রাজ্য নয় যেখানে অবাধে খুন করে বা রেপ করে পালিয়ে যেতে পারে। আজকে আমরা দেখছি হাতরাসে যখন একই ঘটনা ঘটে, ওদের একজন একদমই গরিব ঘরের মেয়ের সঙ্গে তার বডি জ্বালিয়ে দেওয়া হয় বাবা মার অনুমতি ছাড়া। তা আমরা কিন্তু কোনো এভিডেন্স লুকানোর কোথাও আমাদের সরকার করেনি। হাসপাতালে রাজনীতি ঢুকছে, এই বিষয়টা ঠিক নয়। সাহায্য দেবেন, সব রকম সাহায্য দেওয়া হবে। এটা বাবা প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রী বলেছেন, তারা যেরকম তদন্ত চাই অবশ্যই অবশ্যই মুখ্যমন্ত্রী পাশে দাঁড়িয়েছেন বলেছেন। কিন্তু যদি আমি নির্দিষ্টভাবে যেটা জানতে চাইছি, হাসপাতালে রাজনীতি ঢুকছে, এটা ঠিক নয়, তাই তো? আমার মনে হয় এটা একদমই ঘোলা জলে মাছ ধরার চেষ্টা বিজেপি বা অন্যান্য রাজনৈতিক দলগুলো করছে, বিদ্যা ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ময়না তদন্তের রিপোর্টে কি আছে সেটা নিশ্চয়ই ওনারাও এখনো দেখেননি। তো আমার মনে হয় সেগুলো সম্পূর্ণভাবে প্রকাশিত হওয়ার পর, এবং ডাক্তারবাবু সময় লাগবে আসতে আরো 2-3 দিন, সেগুলো সম্পূর্ণ খতিয়ে দেখার পরেই আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারবো। কোথাও কাউকে আড়াল করা হবে না, কোথাও কাউকে লুকোনো হবে না, সবাই দোষী যারা রয়েছে নিশ্চয়ই শাস্তি পাবেন। আমি একটা কথা বলছি জুইদি, আমি একদম নিরপেক্ষভাবে বলছি কথাটা, সেটা হচ্ছে যে দেখুন, কালার রাজনীতি এসব আমি একটু দূরে সরিয়ে রাখলাম। যে রাজ্যে দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে পরিণত হয়, যে রাজ্যে প্রাক্তন মন্ত্রী অখিলগিরি মহিলা রেঞ্জের অফিসারকে ফিরতে পারবেন না আপনার আয়ু 7-10 দিন বলে, সেই রাজ্যে রাজ্য পুলিশের একজন সিভিক সে ঢুকে ধর্ষণ করবে, এটা আমরা বলছি না, এটা রাজ্য পুলিশ অ্যারেস্ট করেছে তাকে। সিভিকের কি করে এতটা সাহস হয়, এবং আপনাদের রাজ্যের সিকিউরিটি সিস্টেম কোন তলানিতে থেকেছে যে রাজ্যে রাত্রে 3টের সময় একজন সিভিক ঢুকে মহিলা ডাক্তারকে ধর্ষণ করতে পারে? আর আপনার মনে হয় যার রিপোর্ট আসছে একাধিক জায়গায় মেয়েটির ইনজুরি, এটা একজনের পক্ষে সম্ভব? আমরা এটাই দাবি জানাচ্ছি যে এইটা তদন্তের নামে এভিডেন্স ট্যাম্পারিং এর খেলা চলছে না তো? যখন সিবিআই এর হাতে মামলাটা যাবে ততদিনে এভিডেন্স ট্যাম্পার্ড হয়ে যেতে পারে। আমরা সবাই চাই এইখানে দোষীদের দাবি আমরা সবাই করছি, সেই জন্য কামদুনির ধর্ষিতা বিচার পায়নি, সেই জন্য স্বপ্নদীপ এখনো বিচার পায়নি, সেই জন্য এই মেয়েটিও বর্তমানে বিচার
বিচার পাবে কিনা সন্দেহের তালিকায় পড়ে রয়েছে। আপনাদের প্রশাসন তো ভেঙে পড়েছে। আমি এই জায়গা থেকে বিচার পেয়েছে। আপনারা কথা বলার আগে ভালো করে আয়নায় মুখটা দেখে তারপরে রাজ্যের প্রশাসন মমতা বন্দ্যোপাধ্যায় অবিলম্বে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ দাবি করছি, কারণ তিনি নিজেই রাজ্য পুলিশের প্রতি আমি আসবো একটু সত্যিবাবু খুব সংক্ষেপে একটু জানতে চাইবো, কারণ আমার বিরতির সময় প্রায় হয়ে গিয়েছে। এই যে ধর্ষণের ঘটনা বা সেটা গণধর্ষণ কিনা, এই গোটা বিষয়টা তো আপনার যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে, একটু যদি শেয়ার করে যে তদন্তটা কিভাবে হয়। দেখুন, আমি একটা রেপ উইথ মার্ডার কেস ইনভেস্টিগেশন করেছি যখন করেয়া পুলিশ স্টেশনে 93-তে একটা বাচ্চা মেয়ে পরভিন রেপ উইথ মার্ডার হয়েছিল। তাদের লাইফ ইমপ্রিজনমেন্ট হ্যাংয়ের ব্যবস্থা করে দিয়েছিলাম, মানে ক্যাপিটাল পানিশমেন্ট। আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে এক 3-4 পয়েন্টে বলে দিই। কলকাতা পুলিশের এখন পর্যন্ত কোনো গাফিলতি দেখা যাচ্ছে না, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী ওপেন হ্যান্ড দিয়েছেন যে তিনি চাইছেন যে সবচেয়ে হাইয়েস্ট লেভেলের পানিশমেন্ট দ্রুত তাদেরকে দিতে হবে, এবং পুলিশ কমিশনারও সেইটাই বলছেন যে দ্রুত পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে। আর 3 নম্বর হচ্ছে এসটিএফ এবং ডিটেকটিভ ডিপার্টমেন্টে যে হোমিসাইড স্কোয়াড রয়েছে, খুব এফিশিয়েন্ট অফিসাররা ওখানে রয়েছেন, তারা টোটাল ইনভেস্টিগেশনটা পর্যাপ্ত পরিমাণে দেখছেন। যেটা উনি বললেন একটু আগে যে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, কারণ একটা জায়গায় হচ্ছে যে এই যে ছেলেটাকে ধরা পড়েছে সঞ্জয় রায়, সে ইন্টারকোর্সের আগেও হেয়ার ক্লিপ, মানে মহিলার যে হেয়ার ক্লিপ দিয়ে যৌনাঙ্গে খোঁচানো হয়েছে, এবং ইন্টারকোর্সের পরেও যৌনাঙ্গে হেয়ার ক্লিপ দিয়ে খোঁচানো হয়েছে, এবং প্রফিউজ ব্লিডিং। আপনি জানেন ওটা খুব নরম জায়গা, যখন তার মেয়েটার হেয়ার ক্লিপ দিয়ে যখন খোঁচানো হয় তো অনেক প্রফিউজ ব্লিডিং, যেটা একটু আগে বললেন দেবদূত যে এত রক্তক্ষরণের কারণটা হচ্ছে এইটা। এবং সেই রক্তকে স্যাম্পল ব্লাড না হয়েছে, এবং এফএসএল এক্সপার্টরা এটা এখন ভেরিফাই করছেন, এবং কয়েকদিনের মধ্যে এফএসএল এক্সপার্ট পাওয়া গেলেই তার ব্লাড গ্রুপগুলো পাওয়া যাবে, কোন যারা রয়েছেন তাদেরকে আমরা আইডেন্টিফাই করতে পারবে। সেই জন্যই 18ই আগস্ট একটা ডেডলাইন দিয়েছেন মাননীয় ম্যাডাম। কিন্তু একটা কথা বলছি, আমার মনে হচ্ছে, আমার যেটুকু আমার ধারণা হয়েছে যে হয়তো দেখবেন যে এই কয়েকদিনের মধ্যে টোটালটা ক্লিয়ার হয়ে যাবে, যারা দোষী তাদেরকে ধরা হবে। একদমই, আমরাও তাই চাইবো, যারা প্রকৃত দোষী তারা ধরা পড়ুক। কিন্তু এই প্রতিবাদ, এই বিক্ষোভ, এই রাজনৈতিক নানান বক্তব্য, কিন্তু এর মধ্যে যারা একেবারে সাধারণ মানুষ, যারা চিকিৎসা করতে হাসপাতালে যাচ্ছেন, তারা কিন্তু যথেষ্ট সমস্যার মধ্যে পড়ছেন। কিরকম দেখাবো একটা ছোট বিরতির পর, সঙ্গে থাকুন। সময় নষ্ট না করে সরাসরি আমি অরিজিতের কাছে। অরিজিৎ, বারবার তৃণমূলের তরফ থেকে এই আশ্বাস দেয়া হচ্ছে যে দোষীরা শাস্তি পাবেই। এটা অলিক কল্পনা বলে আমরা শুধু নয়, সাধারণ মানুষও মনে করে। কারণ জুই দিয়ে এক্ষুনি চ্যানেলে বসে একটি কথা বললেন যে প্রত্যেকটা ঘটনার প্রসপেক্টিভ হয়তো আলাদা হতে পারে, কিন্তু আমরা মনে করি ধর্ষণটা দণ্ডনীয় অপরাধ, সেটা যেখানেই হোক না কেন, যেভাবেই হোক না কেন, ধর্ষকের কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া উচিত। একদমই। এবং একটা আপডেট আমি জানিয়ে দিচ্ছি, এইমাত্র আপডেট এলো যে আজ 7 জন জুনিয়র চিকিৎসক সহ ডিউটিতে যারা ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এখনো পর্যন্ত সেই খবর পাওয়া গেছে। এবং সিটের সদস্যের সংখ্যাও কিন্তু বাড়ানো হয়েছে। এক্ষেত্রে তো সত্যিবাবু কলকাতা পুলিশের কাছে বড়সড় চ্যালেঞ্জ এটা বড়, এবং অন টাইম তদন্ত শেষ করতে হবে। অন টাইম, কারণ ডেডলাইন করে দিয়েছেন 18ই আগস্ট। আমার যেটা বক্তব্য যে পুলিশের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে নাগরিক সুরক্ষা দেওয়া। আমরা যদি ডাক্তারদের যদি সুরক্ষিত হাসপাতালের মধ্যে না রাখতে পারি, তাহলে কিন্তু এটা খুব প্রেস্টিজিয়াস ব্যাপার, এবং আমরা তাদেরকে ভগবান হিসাবে ট্রিট করি, তারা কিন্তু সেইভাবে আমরা তাদেরকে সুরক্ষিত আমাদের করতেই হবে, বেসিক সিকিউরিটি। আরেকটা ব্যাপার হচ্ছে, দেখুন এই যে যারা এই ক্রাইমটা করেছে, যিনি করেছেন একজন তো ধরাই পড়েছে, আর বাদবাকি যারা যদি থাকতে পারে, জানা যাচ্ছে না এখনো, তাদের এমন বার্তা দেওয়া দরকার আছে, এবং ব্রিলিয়ান্ট অফিসার, ডিটেকটিভ ডিপার্টমেন্ট, এসটিএফ এর ব্রিলিয়ান্ট অফিসার, অবশ্যই কড়া শাস্তির দাবি করব, কড়া শাস্তি হবে, এবং কলকাতা পুলিশকেও সেই নজির সামনে রাখতে হবে। কিন্তু আমি শিবব্রত বাবুর কাছে আসবো, ডক্টর বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো। ডক্টর বন্দ্যোপাধ্যায়, তার আগে যে বিষয়টা নিয়েও আমাদের কথা বলা প্রয়োজন, আরজি কর কাণ্ডের প্রতিবাদে মেডিকেল কলেজগুলিতে আমরা জানি কর্মবিরতি চলছে, আর তার ফলে
চরম ভোগান্তির শিকার রোগী এবং রোগীর পরিবার পরিজন। কিরকম দেখুন। আরজি করের যে আউটডোর ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টে দাঁড়িয়ে রয়েছি, শয়ে শয়ে রোগীর ভিড়। আরজি করের আউটডোর সাধারণ নিয়মে সকাল 9টায় খুলে যাওয়ার কথা, 9:30 পৌনে 10টা থেকে সেখানে এক এক করে প্রত্যেকটি বিভাগ, সেখানে ডাক্তারবাবুদের চলে আসার কথা। কি কি বিভাগের আউটডোর রয়েছে এখানে সরাসরি সেই ছবি দেখাবো। এখানে প্রথম রয়েছে জেনারেল মেডিসিন, তারপর রয়েছে অর্থোপেডিক্স, তারপর রয়েছে সার্জারি, তারপর ডায়াবেটিস, তারপর গ্যাস্ট্রোএন্ট্রোলজি, তারপর নেফ্রোলজি, ইউরোলজি, গাইনোকোলজি, স্কিন ডিজিজ, রিউম্যাটোলজি এবং পেন ক্লিনিক। এই এতগুলো বিভাগ, 11টা বিভাগ, পরপর সমস্ত কাউন্টার, সব কাউন্টার বন্ধ। এই অগণিত রোগী, আবারও দেখাবো, এখানে সদ্যজাতকে নিয়ে বসে রয়েছেন মায়েরা, তারাও দেখাতে পারেননি। আবার তার পাশাপাশি স্ট্রেচারে শুয়ে রয়েছেন একজন প্রায় 80পর বৃদ্ধ, তাকেও এখনো পর্যন্ত দেখানো যায়নি। এখানে কাতারে কাতারে রোগীর ভিড়। ওরা বলছে সকালবেলা 8টার সময় নর্মাল হয়ে যাবে, তাকে এক বছর 9টার সময় হয়ে যাবে, এক বছর 10টার সময়, তোমার 10টার সময় হয়ে যাবে। পয়সা পাবে, সই করে চলে যাচ্ছে, যাচ্ছে সব সাইন করে চলে যাচ্ছে। ডাক্তার আমার পা নেই, পাকের বাদ দেখো। প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে বারাসাত থেকে এই মুহূর্তে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন মানুয়ারা বিবি। তাকে নিয়ে এসছেন তার দিদি। হার্টের প্রবলেম হয়েছে। আগে এখানে কোনোদিন? হ্যাঁ ভর্তি ছিল। হ্যাঁ এখানে ভর্তি ছিল। হুগলির গুরাপের বাসিন্দা নিমাই চট্টোপাধ্যায় সিওপিডির রোগী। 85 বছরের ওই বৃদ্ধকে নিয়ে এনআরএসে গিয়েছিলেন সোমা দাস, কিন্তু তারপর এমার্জেন্সিতে গেছি, টিকিট ছুঁড়ে ফেলে দিয়েছে ধনেখালি হসপিটালের টিকিট। বলছে যে না, এমার্জেন্সিতে কোনো ট্রিটমেন্ট হবে না। ছোট লোকের মতো আচরণ, সরকারের পয়সাকে কার পাওয়ারে করছে এগুলো। হৃদরোগে আক্রান্ত হওয়ায় রবিবার মালদা মেডিকেল কলেজে ভর্তি করানো হয়েছিল নজরুল মমিন নামে এক প্রৌঢ়কে। সোমবার চিকিৎসার গাফিলতিতে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ, সেখানেও জারি কর্মবিরতি। কালকে ভর্তি করার পরে একবার কোনো রকম একটা ডাক্তার এসেছিল, তারপরে আর কোনো ডাক্তারের আসেনি, চিকিৎসা হয়নি। সকালে 7টার দিকে আমার রোগীটা মারা গেছে। কর্মবিরতি বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালেও। সেখানে বছর 65 এক বৃদ্ধকে চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিলেন পরিবারের লোকজন, কিন্তু চিকিৎসকরা না থাকায় ফিরতে হয় তাদের। পেশেন্টকে ভর্তি বলছেন নেব, কিন্তু না নেওয়ার পরে ডাক্তার দেখবেনি, কিন্তু নিজেদের মতে ভর্তি করতে হবে। নিজেদের মধ্যে সে মরতেও পারে আর বাঁচতেও পারে। কি করবেন তাহলে? এখন যে তোরা ফেরত নিয়ে চলে যাবো, যে নার্সিংহোমে দেখানোর ইচ্ছা করবো, সেখানে অনেক খরচ। আর খরচ হলেও কিছু করার নাই, তো পেশেন্ট তো বাঁচাতে হবে। ডায়মন্ড হারবার মেডিকেল কলেজেও জারি কর্মবিরতি। পরিষেবা বন্ধ থাকার ছবি দেখা গিয়েছে কল্যাণীর এইমসে। তার জেরেও হয়রানির শিকার হন রোগী ও রোগীর আত্মীয় পরিজনরা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। ডক্টর বন্দ্যোপাধ্যায়, আমি জানি সহকর্মীর মৃত্যুতে আপনি সহমর্মী এবং যারা রোগী তাদের ক্ষেত্রেও আপনি সমব্যথী সহমর্মী। এই জায়গায় দাঁড়িয়ে আপনার বক্তব্য দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করব। ডক্টর বন্দ্যোপাধ্যায়। খুবই খারাপ লাগছে, কিন্তু একটা জিনিস আমাদের বুঝতে হবে, আপনি যতই মার্সিডিজ গাড়ি কিনুন, ড্রাইভারটাই তো আসল। সুতরাং গাড়িতে যদি আপনার ড্রাইভার ঠিক না থাকে, তাহলে গাড়িটা চলবে কি করে? সে গাড়ির তো অ্যাক্সিডেন্ট হবে। সুতরাং হাসপাতালের যদি মুখ্য লোক যদি বলেন যে হাসপাতাল রান করে বা লিডারশিপ দেয় বা নেতৃত্ব দেয়, সেটা হচ্ছে ডাক্তার। সুতরাং সেই ডাক্তার যদি সুরক্ষিত না হয়, সে ডাক্তার যদি ঠিকমতো কাজটা না করতে পারে, তাহলে তো এই ঘটনা খুব স্বাভাবিক। কিন্তু আমি একটা শুধু ছোট্ট, যে কারণে আমি বারবার হাত তুলছিলাম, আমাদের নিজেদের মধ্যে মতাদর্শগত তফাৎ থাকতে পারে, আমরা বিভিন্ন রাজনৈতিক দলে থাকতে পারি, সেগুলো ঠিক আছে। কিন্তু এই মুহূর্তে যে ছাত্র আন্দোলন চলছে, তার যে ফল, সে ফলটা কিন্তু আপনি আজকে সপ্তাহের প্রথম একদিনেই দেখতে পাচ্ছেন। এটা রবিবার অবধি যদি এই কর্মবিরতি চলে, কোন জায়গায় যাবে আমাদের স্বাস্থ্যের অবস্থা আমি জানি না। শুধু একটা অনুরোধ হাত জোর করে আপনাদের সকলকে, প্লিজ গুলিয়ে দেবেন না সবকিছু। সবকিছু যদি গুলিয়ে দেন, তাহলে কিন্তু আমাদের ভবিষ্যতে এরকম ঘটনা ঘটতেই থাকবে। যেটা অপরাধ হয়েছে, সোজা চোখে অপরাধ হয়েছে, অপরাধের ক্ষমা নেই। যারা অপরাধের দায়িত্বে আছে, আমি যেটা বললাম, সব ব্যাপারে মতামত দেওয়ার দরকার নেই। যারা এ ব্যাপারে বিশেষজ্ঞ, তাদের উপরে আমাদের ভরসা রাখতেই হবে। সেটা স্টেট হোক, সিবিআই হোক, বিচার বিভাগীয় তদন্ত, তাদেরকে তাদের মতো করতে দেওয়া হোক, সেটা ঠিক আছে। কিন্তু এই যে নানান রকম
কণ্ঠস্বরের সমস্ত দেখতে পাচ্ছি টিভিতে, বিভিন্ন রকম হোয়াটসঅ্যাপ আসছে, বিভিন্ন রকম ভাবে একটা তালগোল পাকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেটা হলে কিন্তু আমরা আমাদের ফোকাস থেকে সরে যাই। আমাদের ফোকাসটা একটা সুস্থ চিকিৎসা, সুস্থ পরিবেশ। একদমই অনেক ধন্যবাদ ডক্টর বন্দ্যোপাধ্যায়। এবং সুস্থ পরিবেশ, সুস্থ চিকিৎসা আমরা চাইবো দোষীরা শাস্তি পাক, এবং অবশ্যই আমরা অনুরোধ করব চিকিৎসা সবাই যেন পায়, চিকিৎসার দোরগোড়ায় এসে যেন কাউকে ফিরে যেতে না হয়। এখানে শেষ করছি, সঙ্গে থাকুন জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।